হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি ছেলে ডিসাইড করেছিল তার পছন্দের মেয়েটিকে প্রপোজ করবে। তারপর মেয়েটির কাছে গিয়ে দেখে সেই মেয়েটি অন্য একটি ছেলের সঙ্গে রোমান্সে ব্যস্ত। বিষয়টি দেখে ছেলেটির মনটা ভেঙে গেল। এরপর সে অভিমান নিয়ে যখন একটানা ড্রিঙ্কস করছিল তখন বরফের একটা টুকরো তার গলায় আটকে যায়। ঠিক তখনই এক অজানা মেয়ে এসে তাকে বাঁচায়। কে সেই মেয়ে, কেনই বা তাকে বাঁচালো? আর তারপর একটার পর একটা মজার ঘটনা, হাসি কান্না মারামারি সবকিছু আছে। তো চলুন তাহলে এবার সরাসরি মূল ড্রামাতে চলে যাই। গল্পের শুরুটা হয় আমাদের নায়ক পেং এর প্রস্তুতি দিয়ে। আজকের দিনটা ওর জন্য খুব স্পেশাল, কারণ আজ সে প্রপোজ করতে যাচ্ছে তার পছন্দের মেয়েটিকে। পেং এর বুক ধরফর করছে, ঘাম জমেছে হাতে। আর ওর অফিসের কলিগরা তারা চারপাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে, হাসছে, ঠাট্টা করছে। সবাই চায় পেং যেন সাহস করে আজ বলে ফেলে নিজের মনের কথা। সবাই হাসি ঠাট্টা আর খুশির মাঝে পেংকে বলছে, তুই পারবি রে ভাই, একটানে বলে ফেল। কিন্তু ঠিক তখনই ঘটে সেই ঘটনাটা যেটা পেং এর সব স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার করে দেয়। পেং যখন ওই মেয়েটির কাছে যায় প্রপোজ করতে, তখন সে দেখে মেয়েটি অন্য একটি ছেলের সঙ্গে রোমান্টিক মুহূর্তে ব্যস্ত। দুজন একে অপরকে জড়িয়ে ধরে হাসছে, রোমান্স করছে। পেং যেন আকাশ থেকে পড়লো, বিশ্বাস করতে পারছিল না সে যা দেখছে। এত লোকের সামনে অফিসের বন্ধুদের মাঝে এভাবে বেইজ্জতি হতে হবে সেটা পেং কল্পনা করতে পারেনি। পরদিন সকাল ঘুম ভাঙে একটা ভারী মন নিয়ে। ওই মেয়েটা তখন এসে বোঝাতে চেষ্টা করে, বলে, হ্যাঁ যা হয়েছে ঠিক না, কিন্তু তুমি তো জানো এই অফিসে কাজ করি আমরা দুজন, তুমি আমার ম্যানেজার। এখন এসব ভুলে গিয়ে আমাদের পেশাদার দিকটা তো দেখতে হবে, তাই না? পেং চুপ, কিছু বলার থাকে না ওর, শুধু একটা দীর্ঘশ্বাস, যেন নিজের আত্মমর্যাদাটাকেই গিলে ফেলতে হচ্ছে। রাতের শহর তখন নিস্তব্ধ। রাস্তার ধারে বসে একাকী ড্রিঙ্কস করছিল পেং। ভাবছিল, আমি কিনা ম্যারেজ প্ল্যানার, সবার বিয়ের পরিকল্পনা করি, অথচ নিজের জীবনেই প্রেম ধরা দিল না। ঠিক তখনই ঘটে আরেকটা অদ্ভুত ঘটনা। ড্রিঙ্কস করতে করতে হঠাৎ বরফের একটা টুকরো গলায় আটকে যায় পেং এর। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, সে চেষ্টা করেও বরফটা বের করতে পারছে না, যেন জীবন থেমে যাবে এই অদ্ভুত মুহূর্তেই। আর ঠিক তখনই গল্পে প্রবেশ করে আমাদের নায়িকা চিনচিন। চুপচাপ এসে পেং এর পেছনে দাঁড়িয়ে হঠাৎই ওকে জড়িয়ে ধরে পেটে জোরে একটা চাপ দেয়। পেং চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গে গলার থেকে বেরিয়ে আসে সেই অভিশপ্ত বরফের টুকরো। পেং বেঁচে যায় এবং চিনচিন হয়ে ওঠে তার সেই রাতের পরে। কিন্তু গল্প এখানেই থেমে যায় না। একজন মেয়ে হঠাৎ এসে চিনচিনের চুলের মুঠি ধরে টেনে টেনে বলতে থাকে, তুই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে রোমান্স করিস? আমি ছবি দেখেছি সব। তার সঙ্গে আরো একজন মহিলা ছিল। দুজনে মিলে শুরু করে অপমান, চিৎকার, গালাগালি। চিনচিন কিং কর্তব্য বিমূঢ়। তখনই এগিয়ে আসে পেং। সে বলে, এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড, আজ আমাকে প্রপোজ করতে এসেছিল। ভুল করে ও তোমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করে ফেলেছে। এটা একটা বড় ভুল, কিন্তু ইচ্ছাকৃত কিছু না। চিনচিন থ মেরে যায়। এই ছেলেটা যাকে সে কিছুক্ষণ আগে প্রাণ বাঁচিয়েছিল, এখন তার মান সম্মান রক্ষা করছে। এরপর পেং চিনচিনকে নিয়ে চলে যায় সেই অপমানজনক জায়গা থেকে দূরে। কিন্তু তখনই চিনচিন বলে, তুই জানিস এখানে যে মহিলা ছিল সে আমাদের পুরো ব্যাপারটা ভিডিও করেছে। যদি সোশ্যাল মিডিয়াতে চলে যায় তাহলে কি হবে? পেং তখনও নীরব, কারণ সে এখন পুরো মাতাল। চিনচিন তার পাশে বসে একা একা বকবক করছে, তুমি আমাকে আজকে বাঁচিয়েছো, আমি আগেই তোমাকে বাঁচিয়েছিলাম, এখন আমরা সদ্ভুত হয়ে গেলাম, তাই না? গল্পের মোড় এক নতুন দিকে ঘুরছে। চিনচিনের শেষ কথাগুলো শুনে পেং কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। কিছুটা ক্লান্ত, কিছুটা অভিমানে ভরা সেই পেছন ফিরে যাওয়া। চিনচিন তখন ওকে ডেকে বলে, এই শোনো, একটা কথা বলবো। পেং হঠাৎ থেমে যায়, কিন্তু কিছু বলার আগে নিজেই বলে ওঠে, তোমার মধ্যে কি কোনো সুপার পাওয়ার আছে? যখন তুমি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছিলে তখন মনে হচ্ছিল আমার মধ্যে যেন বিশাল এক শক্তি চলে এসেছে। চিনচিন একটু হেসে বলে, আসলে আমি তো শুধু ওই মেয়েদের হাত থেকে বাঁচার জন্যই তোমাকে ধরেছিলাম, তখন বুঝতেই পারেনি তুমি বরফ গিলে বসে আছো। এই কথার মাঝে ক্লান্ত পেং হঠাৎই রাস্তার ধারে বসেই ঘুমিয়ে পড়ে। মুখে এখনো ড্রিঙ্কসের ঘোর। চিনচিন অবাক হয়ে তাকিয়ে থাকে। এই ছেলে এক মুহূর্তে এমন বদলে যায়। দৃশ্য বদলায়। পরদিন সকাল। লাভ করতে হলে নিজেকেই ভরসা করতে হয় আর নির্ভরযোগ্য সাইট বেছে নিতে হয়। তাই বছরের পর বছর ধরে অনেকেই ব্যবহার করছে 1xBet, যেখানে সবকিছুই সহজ, অ্যাপ ব্যবহার ও সুবিধাজনক, দ্রুত টাকা তোলা, নানান পেমেন্ট অপশন, 24 ঘন্টার 7 দিন সাপোর্ট, লাভজনক গেমস, প্রাইস,
ক্যালকুলেটর সেকেন্ড জোর স্পোর্ট ব্রেটিং প্লাস দারুণ বোনাস। এখনই রেজিস্টার করো, 100 ব্যবহার করলে পেয়ে যাও 65,000 টাকা গ্যারান্টি বোনাস। তাহলে এখনই আমার পিন কমেন্টে যাও এবং লিঙ্কটা তোমার জন্য অপেক্ষা করছে। গল্পে ঢুকে পড়ে পেং এর মা। এই বয়সেও তিনি একেবারে প্রাণ চঞ্চল। আজ তিনি গিয়েছেন ডান্স শিখতে, নিজের নাচ শিখতে, আর একা না, পাড়ার আরো কয়েকজন সমবয়সী মহিলা নিয়ে একেবারে দল বেঁধে হাজির। নাচ শুরুর আগেই একজন মোবাইলে একটা ভিডিও চালিয়ে দেয়। ভিডিওতে দেখা যায় পেং বলছে, চিনচিন আমার গার্লফ্রেন্ড। মুহূর্তে চারপাশ গরম হয়ে যায়। পেং এর মা তো হইচই করে ওঠেন, সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করেন। পেং তখনও ঘুমিয়ে, চোখ মিলে দেখে সে নিজেই নিজের বাড়িতে হয়তো চিনচিন আগের রাতে ওকে এনে রেখেছে। ফোনে মা বলেন, এই ভিডিওটা আমি দেখেছি, তুই বলেছিস চিনচিন তোর গার্লফ্রেন্ড, তাহলে তোকে ওকে নিয়ে বাড়িতে আসতেই হবে, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। এরপর পেং আর চিনচিন একসঙ্গে বসে ভিডিওটা দেখে। চিনচিন বলে, এখন কি হবে? সবাই তো ভিডিওটা দেখে ফেলেছে। পেং দীর্ঘশ্বাস ফেলে, সবচেয়ে বড় বিপদে তো আমিই পড়েছি। তারপর পেং চিনচিনকে একটা অনুরোধ করে, আমার গার্লফ্রেন্ড সেজে একবার আমার বাড়িতে যাবে প্লিজ। চিনচিন শুরুতে কিছুতেই রাজি হয় না, ভাবে একই মুসিবত, কিন্তু পেং বারবার রিকোয়েস্ট করে। অবশেষে চিনচিনকে রাজি হতে হয়। পেং খুশিতে ফেটে পড়ে, ভাবতেই পারে না এই নাটকটা আসলে কাজ করবে কিনা। পরদিন পেং চিনচিনকে নিয়ে তার মায়ের বাড়িতে হাজির হয়। সেখানে গিয়ে দেখে ওর মা তো পুরো পাড়ায় ডেকে এনেছে। সবাই মিলে বসে আছে, কেউ হালকা সাজে, কেউ ভারী পারফিউমে, যেন কোনো অনুষ্ঠানে এসেছে। ওরা সবাই এক্সাইটেড, পেং এর গার্লফ্রেন্ড আসছে। আর পেং ভিতরে ভিতরে ঘামছে। চিনচিন সব ঠিকঠাক করতে পারবে তো? অবশেষে চিনচিন চোখে ঘরে, সাজগুজে পরিপাটি, হাসি মুখে। পেং এর মা তাকে থাকতে থাকতে বলে ওঠেন, উফ কি সুন্দরী রে, একেবারে লক্ষ্মী মেয়ে। চিনচিন কিছু বলে না, কারণ ঘরে ঢুকে দেখে পাড়ার আন্টিরা সবাই ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন গোয়েন্দা পুলিশ। তবুও পরিস্থিতি সামাল দিতে সবাই মিলে একসঙ্গে খেতে বসে। খাবার টেবিলে পেং চিনচিনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলে, এই তো আমার গার্লফ্রেন্ড। কিন্তু নাম বলার সময় হঠাৎ থেমে যায়, চুপচাপ হয়ে যায় পেং, কারণ সে আসলে এখনো জানেই না চিনচিনের নামটা ঠিক কি, কারণ সে তার নামটা ভুলে গেছে। আর তখনই স্মার্ট চিনচিন বুঝে নেয় পরিস্থিতি, সঙ্গে সঙ্গে স্মার্টলি হেসে বলে, আসলে পেং আমাকে এত ভালোবাসে, সে আমাকে অনেকগুলো ডাক নাম দিয়ে রেখেছে, কোনটা বলবে সেটা মাঝে মধ্যে ভুলে যাইছে। এই কথা শুনে চারপাশের আন্টিরা তো চোখ গোল গোল করে তাকায়। তারা নিজেদের মধ্যে বলতে শুরু করে, ওফো এদের মধ্যে এত ভালোবাসা। চিনচিন তখন নিজের অভিনয় মগ্ন, পুরো নাটকটা এমন ভাবে করে যেন আর পেংকে কোনো কথা শুনতে না হয়। আর পেং সত্যিকারের প্রেমে পড়া এক যুগল। ওর হাসি, কথাবার্তা, চোখে চোখে ইশারা সবাই এত বিশ্বাসযোগ্য ভাবে মেনে নেয় যে পেং এর মা একেবারে মুগ্ধ হয়ে যায়। এভাবে ধাপে ধাপে পেং আর চিনচিনের তৈরি করা পরিকল্পনাটা সাকসেসফুল হয়। সবাই ভেবে নেয় ওরা সত্যিই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ডিনার শেষে যখন দুজন বাড়ির বাইরে বের হয়, পেং তখন একটুখানি থেমে বলে, আজকে তুমি যেভাবে আমাকে সাহায্য করলে সত্যি থ্যাংক ইউ চিনচিন। চিনচিন একটু লাজুক হাসি দিয়ে বলে, তেমন কিছু করিনি তো। পরে গুড নাইট বলে দুজন আলাদা হয়ে যায়। দৃশ্য বদলায়। এরপর আমরা দেখি আগের সেই মেয়েটাকে যে প্রেমিকের জন্য চিনচিনকে অপমান করছিল, সে এখন নিজের বয়ফ্রেন্ডের বাড়ির দরজায় বারবার ধাক্কা দিচ্ছে। ছেলেটা কোনো রকম যোগাযোগ করছে না, ফোন ধরছে না, কিছুই না। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় চিনচিন। চিনচিন দূর থেকে দৃশ্যটা দেখে ভাবে, ওহ আবার কেউ কেসকে ফেলেছে মনে হয়। তারপর চিনচিন একদম নাটকীয় ভাবে নিজের পেটে হাত দিয়ে প্রেগনেন্ট সাজে মেয়েটার সামনে দাঁড়িয়ে বলে, তুমি ওর খোঁজে এসেছো? আফসোস, ও আমাকে প্রেগনেন্ট করে রেখে কোথায় যেন উধাও হয়ে গেছে। এই কথা শুনে মেয়েটা তো থ মেরে যায়। বাঁচলাম রে বাবা, আগে থেকে জানলে ভালোই হতো বলে সে দৌড়ে সরে পড়ে। চিনচিন তখন দরজার ভেতরে ঢুকে পড়ে। আর এখানে আমরা দেখতে পাই গল্পের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র সং। চিনচিন আর সং দুজনেই কাজিন, কিন্তু বাইরের কেউ সেটা জানে না। ওরা দুজন মিলে গোপনে একটা বিশেষ কাজ করে, সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। চিনচিন তখন সংকে ধুমধাম করে পেটাতে থাকে, কারণ ওর সব এসব নাটক আর বিপজ্জনক কেস চালানোর পেছনে সঙ্গী দায়ী। চিনচিন বলে, তোর জন্য আমাকে এত ঝামেলা করতে হয়, আমি না থাকলে এতদিনে তুই ধরা পড়ে যেতে। পরদিন সকালে চিনচিন নিজেকে দারুণভাবে সাজিয়ে রওনা দেয় এক হোটেলের দিকে। হোটেলের রিসেপশনে এক ভদ্রলোক রুম বুক করে চলে যাওয়ার পর চিনচিন সেখানে গিয়ে বলে, আমি ওর স্ত্রী, একটু বলবেন কি ও কোন রুমে উঠেছে? রিসেপশনিস্ট
সন্দেহ না করে সরাসরি রুম নাম্বার বলে দেয়। এই তথ্যের সঙ্গে সঙ্গে চিনচিন ফোনে মেসেজ করে পাঠায় সংকে। তারপর চিনচিন চলে যায় সেই রুমের দরজার সামনে, ভেতরে থাকা লোকটাকে বলে, এই শুনছেন, দরজাটা খুলবেন। চিনচিন তখন পুরো সাজে এসেছে, নিজেকে সাজিয়েছে একজন প্রস্টিটিউটের মতো, আর রুমের ভেতরে থাকা লোকটা, তার চরিত্র তো এমনিতেই খারাপ, সে এই সুযোগ হাতছাড়া করবে কেন। সে চিনচিনকে ঘরে ডেকে নিয়ে কিছু সময় রোমান্টিক হওয়ার চেষ্টা করে, আর ঠিক তখনই লুকিয়ে থাকা সং ওই সময়টাতেই পুরো ঘটনার ছবি তুলে নেয়। সবকিছু যেন প্ল্যান মাফিক হচ্ছে। চিনচিন আর সং এর গোপন মিশনের একটুখানি ঝলক মাত্র। পরদিন গল্পে ফের এক পুরনো মুখের আবির্ভাব। জুন, পিং এর এক্স গার্লফ্রেন্ড। সে পিং এর অফিসে আসে, রিসেপশনে দাঁড়িয়ে বলে, আমি সেদিন যা করছিলাম সেটা রোমান্স না। পিং ভুল বুঝেছে, কিন্তু আসলে সত্যিটা জানে জুন নিজেই। সে কখনোই পিংকে ভালোবাসেনি। পিং ভুল করে ভেবেছিল জুন হয়তো তার প্রেমে পড়েছে। এইসব ভাবতে ভাবতেই জুন জানতে পারে পিং দুদিন ধরে অফিসে আসছে না। সে তখন রেগে গিয়ে বলে, একটা মানুষকে মুভ অন করতে কতক্ষণ লাগে। এইসব হিসাব নিকাশের মাঝে হঠাৎই পিং অফিসে ফিরে আসে, যদিও একটু দেরি করে। এদিকে অফিসে চলছে একটা বিয়ের প্রজেক্ট। আজই বিয়ের দিন। একটা কাপল এসেছে তাদের ওয়েডিং প্ল্যানের ডিজাইন দেখতে। পিং তো পেশাদার ওয়েডিং প্ল্যানার, তাই সে সব প্ল্যান তৈরি করে রেখেছে, প্রপোজের লোকেশন থেকে শুরু করে ফুলের রং, কেকের ডিজাইন পর্যন্ত। কিন্তু মেয়েটার মুখ দেখে মনে হচ্ছিল সে যেন বিয়ে করতে চাচ্ছে না। আর ছেলেটাকে দেখে পিং চমকে ওঠে। এ তো সেই ছেলেটা যে চিনচিনের সঙ্গে হোটেলে রোমান্স করতে চেয়েছিল। আসলে ছেলেটাকে মেয়েটার পরিবার খুব পছন্দ করে, তাই বিয়েটা জোর করে দিচ্ছে। ঠিক তখনই মেয়েটা নিজের ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করে দিয়ে দেয় পিং এর হাতে। পেন ড্রাইভে খোলা হয় ভিডিও ও ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেটা চিনচিনের সঙ্গে রোমান্টিক আচরণ করছে। এই ছবি দেখে ছেলে তো থ মেরে যায়, আর মেয়েটা সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করে, আমি এমন চরিত্রহীন ছেলের সঙ্গে কোনোভাবেই বিয়ে করতে চাই না, সে একজন এক নম্বরের লজ্জা। ঘটনার মোড় এক লহমায় ঘুরে যায়। মেয়েটার মা বাবার সামনেই ছেলেটার আসল মুখোশ খুলে পড়ে। এদিকে ছবি আর ভিডিওতে চিনচিনকে দেখে পিং পুরো অবাক। সে আর দেরি না করে সন্ধ্যাবেলা চিনচিনের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখে চিনচিন তখন একজন ছেলের সঙ্গে তর্ক করছে, যেন একটা ফাইট চলছে। পিং আর দেরি করে না, সরাসরি গিয়ে ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু তারপরই দেখা যায় সেই ছেলেটা আসলে সং, চিনচিনের কাজিন। এটা পিং জানে না, সে ভাবে হয়তো চিনচিনের বয়ফ্রেন্ড। পিং তখন ফোন থেকে সেই ছবিগুলো দেখায় চিনচিন আর সংকে। পিং মনে করে সঙ্গে হয়তো গোপনে এসব ছবি তুলেছে চিনচিনকে অপমান করার জন্য। তখন চিনচিন বাধ্য হয়ে সব খুলে বলে, ওগুলো সব আমরা প্ল্যান করেই করেছিলাম। এরপর পিং আর চিনচিন হাঁটতে হাঁটতে একসাথে গল্প করে, আর এখন চিনচিন তাকে জানায় নিজের আসল পরিচয়। সে বলে, আমি আসলে একজন ব্রেকআপ মাস্টার। যদি কোনো কাপল ব্রেকআপ করতে চায় কিন্তু সোজাসুজি মুখে বলতে না পারে, তখন ওরা আমার কাছে আসে। আমি টাকার বিনিময়ে কাজটা সুন্দরভাবে করে দেই। পিং চুপচাপ শুনে যায়, তবে এত কিছু শুনেও ওর মুখে একটা ছোট্ট হাসি, কারণ চিনচিনের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত যেন একটু একটু করে ওর জীবনটাই বদলে দিচ্ছে। সে আসলে চিনচিনের সঙ্গে কথা বলতে, চলতে, মিশতে অনেক মজা পাচ্ছিল। তবে চিনচিনের এই পেশা শুনে পিং বেশ বিরক্ত হয়ে পড়ে। সে বলে, এই দুনিয়ায় এত কাজ থাকতে তুমি শুধু এই ব্রেকআপের কাজটাই কেন করো? চিনচিন তখন হেসে বলে, আমরা শুধু এটুকুই করি না, আমি আর আমার কাজিন মিলে একটা ছোট কফি শপ চালাই, সেখানে বেশিরভাগ প্ল্যান তৈরি হয়। সেদিন সন্ধ্যায় পিং আর চিনচিন একসঙ্গে ডিনার করতে যায়, আর ওখানেই সেই মেয়েটার মুখোমুখি হয় পিং, যার বিয়ে সেদিন ভেঙে গিয়েছিল। মেয়েটি জানায়, হ্যাঁ, আমি চিনচিনের কাছে গিয়েছিলাম, আমি চাইনি ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে হোক, চিনচিনই আমাকে সাহায্য করেছে। এই কথা শুনে পিং অবশেষে চিনচিনকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে। এরপর তারা দুজনেই রেস্টুরেন্টে বসেই কয়েক গ্লাস ড্রিঙ্কস করে ফেলে। কথার ফাঁকে ফাঁকে আবেগ বেড়ে যায়, তারা দুজনেই পুরো মাতাল হয়ে পড়ে। পিং তখন মনের কথা খুলে বলে, জুন মানে আমার অফিসের ম্যানেজার, আমি ওকে সত্যিই ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছে, ঠকিয়েছে, আমার বিশ্বাস নিয়ে খেলেছে। এই কথা শুনে চিনচিনের মুখ একটু গম্ভীর হয়ে যায়। সে বলে, এই নিয়ে তুমি আর কষ্ট পেও না। তারপর চিনচিন একটু থেমে বলে, তবে আমার একটাই চিন্তা, তুমি কিন্তু তোমার মাকে মিথ্যা
কথা বলেছো, যদি আবার দেখা করতে চাই তখন কি আবার আমাকে গার্লফ্রেন্ড সাজতে হবে? পেং কিছুই বলে না, কারণ সে জানেই না সামনে কি হতে যাচ্ছে। ঠিক তখনই মাতাল চিনচিন মাথা রেখে ঘুমিয়ে পড়ে পেং এর বুকের উপর। পেং ধীরে ধীরে চিনচিনকে নিয়ে চলে আসে চিনচিনের বাড়িতে, যেখানে চিনচিন আর সং একসাথে থাকে। চিনচিনকে শুইয়ে দিয়ে পেং রান্নাঘরে পানি আনতে যায়, কিন্তু হঠাৎ চোখে পড়ে চিনচিন পুরো ঘরে জামা কাপড় ছড়িয়ে রেখেছে। সব খুলে ফেলে বাথরুমে ঢুকে গেছে স্নান করতে। পেং তো পুরো হতবাক, এমনিতে মাতাল, তার উপর এই দৃশ্য। চিনচিন বাথরুম থেকে বলে ওঠে, পেং প্লিজ চলে যেও না। পেং তখন দেয়ালের দিকে তাকায়, চোখে পড়ে অসংখ্য ছবি। ছবিগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন কাপল, ভিন্ন ভিন্ন ব্রেকআপের ঘটনা। এর মানে বোঝা যায় চিনচিন এখন পর্যন্ত অনেক কাপলের মধ্যে ব্রেকআপ করিয়েছে। আর তখনই সেখানে হাজির হয় সং। পেং তাকে চিনতে না পেরে রেগে গিয়ে মারধর করে বসে। সং অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে দেখে চিনচিন আর পেং দাঁড়িয়ে আছে ওর সামনে। আর তখনই সব কিছু খুলে যায়। চিনচিন জানায় সং তার কাজিন, আর তারা দুজন মিলেই ব্রেকআপ মিশনটা পরিচালনা করে। চিনচিন নিজেই একজন ব্রেকআপ মাস্টার। এরপর ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। চিনচিন আর সং কফি শপে বসে যখন কাজ করছিল, তখনই সেখানে আসে লানলান নামের এই মেয়েটা, যার বিয়ে আজ ভেঙেছে। লানলান তাকে বলে, আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই না, কারণ আমি জানি ওর চরিত্র ভালো না, কিন্তু আমি এটা প্রমাণ করতে পারছি না। আর তখনই সে চিনচিনের সাহায্য চায়। আর সেই থেকেই শুরু হয়েছিল চিনচিন আর সং এর পুরো প্ল্যানটা, যেটা আমরা বিয়ের দিনে দেখেছিলাম, যে কিভাবে তাদের বিয়েটা ভেঙে গিয়েছিল। সবটা শুনে পেং একেবারে থমকে যায়, সবাই যেন সিনেমার মতো। তবুও এত কিছু ঘটার পরও সং পেংকে ওর বাড়ির সামনে গাড়ি করে পৌঁছে দিয়ে আসে। পেং চুপ করে গাড়ি থেকে নামে। ভেতরে ভেতরে একটা অদ্ভুত টান তৈরি হচ্ছে চিনচিনের প্রতি, এই অদ্ভুত মেয়েটার প্রতি। পেং তখন সঙের কাছে সরে যায়, বলে, ভাই তোমাকে যেভাবে মেরেছিলাম সত্যি রাগ করে মারেনি। তবে সং তো এখনো পেং এর ওপর একদম খেপে আছে, মুখ ভার করে কিছুই বলে না। ঠিক সেই সময় পাশের ডাস্টবিনে ময়লা ফেলতে আসে পেং এর মা। দূর থেকে গাড়ির মধ্যে পেং আর সংকে এমন ভাবে দেখতে পায় যেন ওরা দুজন একে অপরকে কিস করছে। এই দৃশ্য দেখে পেং এর মা তো একেবারে হতবাক, মুখে হাত চাপা দিয়ে ফিস ফিস করে ওঠে, না না, এ আমার ছেলে হতে পারে না। মাথায় হাত দিয়ে দ্রুত বাড়ির দিকে ফিরে যায় আর সারা পথ বলতে থাকে, আমি এবার চিনচিনকে আবার দেখতে চাই, আমার ছেলে যেন ওর সঙ্গে থাকে, কোনো ছেলের সাথে না। পরদিন সকালে চিনচিনকে দেখা যায় ওর নিজের ব্যস্ত জীবনে ফিরে গেছে। তখনই ফোন আসে চিনচিনের মায়ের কাছ থেকে। তার মা বলে, আমার অনেক টাকার দরকার, আমাকে আরো টাকা দাও। চিনচিন তখন চিন্তিত ভঙ্গিতে বলে, এই তো কিছুদিন আগেই টাকা দিলাম তোমাকে। কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো সহানুভূতি নেই, আরো টাকা চাই এখনই। এই কথা বলে ফোন কেটে দেয় চিনচিনের মা। চিনচিন বলছে নিজের মায়ের চাহিদা পূরণের জন্যই এই কঠিন পেশায় সে নিজেকে জড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে পেং এর মা মেসেজ পাঠায় চিনচিনকে, আজ রাতের ডিনারে তাকে আমন্ত্রণ পাঠায়। চিনচিন একটু চমকে যায়, নিজের মা যেখানে ভালোবাসে না, সেখানে পেং এর মা কতটা যত্ন করছে তাকে। চিনচিন ভাবে, আমি আর পেং তো এখন বন্ধু, তাহলে বন্ধুর মায়ের আমন্ত্রণ ফেলে দেব কেন? সে রেডি হয়ে পেং এর বাড়িতে চলে যায়। দরজায় কিছু স্টিকার ছিল, চিনচিন সেগুলো তুলছিল। হঠাৎ ওখানে চলে আসে পেং। চিনচিন তো চমকে যায়। পেং তখন হেসে বলে, তুমি থাকো, আমি তুলছি স্টিকারটা। আর দূরে দাঁড়িয়ে থাকা পেং এর মা লুকিয়ে লুকিয়ে ওদের কথা শোনে, চোখে মুখে এক অদ্ভুত আনন্দের ঝিলিক। এরপর তিনজন মিলে বসে ডিনার করতে। পেং এর মা চিনচিনের জন্য বানিয়েছেন নানান সুস্বাদু খাবার। চিনচিন একদম ঘরের মেয়ে যেন। চিনচিন ভালো করে জানে ও এখানে গার্লফ্রেন্ড সাজতে এসেছে, তবুও মায়ের এত মমতা পেয়ে ওর মনটা একটু কেঁপে ওঠে। অন্যদিকে পেং একদম উপেক্ষিত, মায়ের সারা মনোযোগ এখন চিনচিনের দিকে। পেং এর মা তখন এক প্রকার আদেশের সুরে বলে, চিনচিন আজ রাতে আমাদের বাড়িতেই থাকবে। এই কথা শুনে পেং আর চিনচিন দুজনেই অবাক, চোখাচোখি করে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। রাত হয়ে যায়। চিনচিন একদিকে শুয়ে থাকে একদম স্ট্যাচুর মতো, আর পেং অন্যদিকে গুটিসুটি মেরে। পেং একটু গলা খাকারি দিয়ে বলে, তুমি কি ঘুমিয়ে পড়েছো? চিনচিন কিছু বলে না, মনেই ভাবে এ নিশ্চয়ই উল্টাপাল্টা ভাবছে, কিছু না বলে থাকাই ভালো। কিন্তু পেং আবারও বলে, এই ঘুমিয়ে গেলে নাকি? চিনচিন আর সহ্য করতে না পেরে নিজের জুতো খুলে পেংকে একেবারে জুতোর বাড়ি মারে। পেং তখন ঘুম চোখে বলে, আরে এটা আবার কেন? চিনচিন চোখ গোল করে বলে, যত কথা, এবার ঘুমাও। এরপর দুজন একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। চিনচিন আর থাকতে পারছে না, ও খুবই অস্বস্তিতে, কারণ ও পেংকে জুতোর বাড়ি মেরেছে। পেং বারবার জিজ্ঞাসা করছে, তুমি আমাকে কেন মারলে চিনচিন? আমি কি করেছিলাম? কিন্তু চিনচিন একদম চুপ, মুখ নিচু করে হাঁটছে।
পেং ধীরে ধীরে বুঝে ফেলে চিনচিন হয়তো ওকে ভুলে বুঝেছিল, ভুলে ভাবছিল, তাই রেগে গিয়ে এমন করেছে। চিনচিন এবার রেগে যায়, উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। পেং চুপ থাকে, কারণ ওর শরীর তখন খারাপ হয়ে যায়। দুপুরে ঝাল ঝাল কিছু একটা খেয়েছিল, আর সেটা থেকে শুরু হয়েছে প্রবল পেট ব্যথা। চিনচিন প্রথমে অবাক হয়ে যায়। পেং রাস্তার মাঝখানে একরকম বসে পড়ে। চিনচিন তাড়াতাড়ি ওকে ধরে তুলে রাস্তার পাশে নিয়ে যায়। তারপর কোনো রকমে একটা ট্যাক্সি ডেকে হসপিটালের দিকে ছুটে যায়। হসপিটালে গিয়ে স্যালাইন দেওয়া হয় পেংকে। ওর ডায়রিয়া হয়েছে। চিনচিন এবার একটু কাপা গলায় বলে, সরি পেং, তোমায় এত জোরে মেরেছিলাম, আমি জানতাম না এমন হবে। পেং হালকা হাসে, তারপর বলে, আমি ঠিক করেছি, এবার থেকে ব্লাইন্ড ডেটে যাব, হয়তো একটা গার্লফ্রেন্ড পেয়ে যাব, তাহলে আর মায়ের কাছে নকল গার্লফ্রেন্ড নিয়ে নাটক করতে হবে না। চিনচিন একটু চুপ, তারপর কেমন অজান্তেই বলে ফেলে, কিন্তু আমি তো তোমার নকল গার্লফ্রেন্ড হয়ে তোমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। এই কথা বলার পরেই চিনচিন নিজের মুখ চেপে ধরে। ও ভাবে, আমি এটা কেন বললাম? আমি কি সত্যি ওর গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে? চিনচিন একটু পরে পেং এর স্যালাইন লাগানো অবস্থায় একটা ছবি তোলে, আর সেটা এমন ভাবে স্ট্যাটাসে দেয় যাতে শুধুমাত্র জুন দেখতে পায়। ও দেখতে চায় জুন আদৌ কেয়ার করে কিনা। স্ট্যাটাসটা দেখেই জুন পেংকে মেসেজ করে, পেং তুমি কি অসুস্থ? চিনচিন এবার বলে, তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, ও নাকি তোমাকে ঠকিয়েছে, তবুও ও এত কেয়ার করছে, এটা কিভাবে সম্ভব? পেং মুখ নামিয়ে ফেলে, শান্ত গলায় বলে, আমি জানি না, হয়তো জিজ্ঞাসা করেছে, কারণ ও আমাদের টিম লিডার। চিনচিন মনে মনে ভাবে, আমি কেন রেগে যাচ্ছি, আমি কেন এত ভাবছি ওদের নিয়ে। রাত গভীর হয়। চিনচিন হাসপাতালের চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ে। পেং চোখ মেলে তাকায়, একদম চুপচাপ তাকিয়ে থাকে চিনচিনের দিকে। হালকা একটা হাসি আসে ওর মুখে, হয়তো চিনচিনকে তার একটু হলেও ভালো লাগছে। হঠাৎ ও নিজের হার্টবিট টের পায় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পেং নিজেই অবাক হয়ে যায়। পরদিন পেং অফিসে আসে, জুনের সঙ্গে একদম স্বাভাবিকভাবে কথা বলে, এমনকি হেসে বলে, ভালো লাগলো যে তুমি আমার খবর রেখেছো। জুন ঠান্ডা গলায় বলে, আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি অফিসে আসবে কিনা, অনেক কাজ জমে আছে, তোমায় না পেলে আটকে যাবে। পেং থমকে যায়, কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। এই কথা সোজা গিয়ে চিনচিনকে জানায়, তুমি দেখো ও আমার জন্য একটু কেয়ার করে না, সে শুধুমাত্র কাজের জন্য আমার খবর নিচ্ছিল। চিনচিন একটু হেসে বলে, আমি তো তোমায় আগেই বলেছিলাম ও তোমায় ভালোবাসে না, তবে এখনো পরীক্ষা শেষ হয়নি, আরো কিছু সময় দাও, এত তাড়াতাড়ি হাল ছাড়লে চলবে না। চিনচিন এবার একটু এগিয়ে যায়, রাস্তার পাশে বসে থাকা একটা কাপলকে দেখিয়ে বলে, ওদের দেখো, ওরা আজ ব্লাইন্ড ডেটে এসেছে, মুখ দেখে বোঝা যাচ্ছে ওরা এখনো একে অপরকে ঠিক মতো চেনে না। তারপর পাশে একটা অন্য জোড়ার দিকে তাকিয়ে বলে, আর ওদের দেখো, মনে হচ্ছে অনেক দিনের পরিচিত, কে কাকে কতটা ভালোবাসে আমি একবার তাকালেই বুঝে ফেলতে পারি। কিন্তু কিছুতেই পেং এখন আর নিজেকে বিশ্বাস করতে পারছে না, নিজের ওপর আত্মবিশ্বাস তার হারিয়ে গেছে। চিনচিন বুঝতে পারে এই পরিস্থিতিতে কিছু একটা করতে হবে। ও সিদ্ধান্ত নেয় পেংকে নিয়ে যাবে শপিং মলে, নতুন জামা কাপড় কিনবে, সাজিয়ে দেবে যাতে ওকে হ্যান্ডসাম লাগে, আর পেং নিজেকে নিয়ে আবার গর্ববোধ করতে পারে। দুজন মিলে একটা বড় শপিং মলে যায়। পেং নিজের পছন্দ মতো কিছু জামা কাপড় পরেও যখন বের হয়, চিনচিন দেখে ওর সাজগুজ একেবারেই বাজে লাগছে। চিনচিন কিছু না বলে পেংকে নিয়ে সোজা ট্রায়াল রুমে ঢুকে পড়ে। ও নিজেই জামা কাপড় ঠিক করে দেয়, চুল ঠিক করে দেয় হালকা স্টাইল করে, যেন একেবারে অন্য এক পেং দাঁড়িয়ে আছে তার সামনে। পেং অবাক হয়ে তাকিয়ে থাকে চিনচিনের দিকে, চোখে মুখে বিস্ময়। চিনচিন যখন পেং এর শার্ট ঠিক করছিল, হঠাৎ হাত রাখে ওর বুকে, আর ঠিক তখনই অনুভব করে পেং এর হার্টবিট যেন দ্বিগুণ গতিতে চলছে। চিনচিন নিজেই থমকে যায়, এটা কি, আমি কি কিছু বুঝতে পারছি না। ওরা ট্রায়াল রুম থেকে বের হয়, ঠিক তখনই ওরা দেখে এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে ঠিক একইভাবে সাজিয়ে দিচ্ছে যেমন একটু আগেই চিনচিন পেংকে সাজিয়েছিল। চিনচিন পেং এর দিকে তাকিয়ে হেসে বলে, আজকে তুমি অনেক হ্যান্ডসাম লাগছো। জুন যদি দেখে পাগল হয়ে যাবে। ওরা দুজন হাঁটতে হাঁটতে বের হয়। হঠাৎ চিনচিন হোঁচট খেয়ে পড়ে যায়, পায়ে ব্যথা পায়। চিনচিনের মনে হয় যেন কোনো গল্পের রাজপুত্র তার সামনে এসে দাঁড়িয়েছে। পেং ওকে একদম কোলে তুলে নিচ্ছে, আর চারপাশে যেন ধীরে ধীরে হালকা মিউজিক বাজছে।
কিন্তু এই কল্পনা হঠাৎই ভেঙে যায়। পেং বলে, তুমি কি হাঁটতে পারবে? না হলে আমি কাউকে ডাকি। এই কথা বলে পেং সোজা উল্টোর দিকে হেঁটে চলে যায়। চিনচিন অবাক হয়ে ভাবে ও কি ভাবছিল, আমি কি ভাবছিলাম। আর পেং, ও তো একেবারে আনরোমান্টিক। এরপর শপিং মলের সেই ছোট গাড়িগুলোর একটাতে করে পেং চিনচিনকে নিয়ে বাইরে চলে আসে। এটা দেখে চিনচিনের মেজাজ খারাপ হয়ে যায়। পরবর্তীতে পেং আর জুন একসঙ্গে দেখা যায়। ওরা একটা ওয়েডিং প্ল্যান করতে এসেছে, একটা কাপল বিয়ে করতে যাচ্ছে, আর তাদের জন্যই প্ল্যানিং করতে বলা হয়েছে পেং আর জুনকে। পেং তখন অনেক হ্যান্ডসাম, স্মার্ট, ঠিক যেভাবে চিনচিন সাজিয়ে দিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও জুন ওকে একটু আলাদাভাবে দেখছে না। পেং একটু থমকে যায়, ওর চোখে মুখে হতাশা। এত কিছু করলাম, তা ওর চোখে কোনো আলাদা কিছু নেই। অন্যদিকে চিনচিন দূর থেকে সব কিছু লক্ষ্য করে। ও ভাবে, আমি কেন এত কেয়ার করছি? পেং জুনকে পাবে কি পাবে না, এতে আমার এত মাথা ব্যথা কেন? সেদিন রাতে জুন বাড়ি ফেরে। ডোরবেল বেজে ওঠে। জুন দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে সং। জুন অবাক হয়ে যায়, কারণ চিনতেই পারে না। সং বলে, আমি জানি এটা হঠাৎ করে হয়েছে, কিন্তু আমি জানতে চাচ্ছি কাউকে প্রপোজ করতে হলে কিভাবে করতে হয়। জুন একটু হেসে বলে, যদি সত্যিকারের ভালোবাসো তাহলে মন থেকে প্রপোজ করলেই সেটা সফল হবে। সং তখন জানায়, ঠিক আছে, আমি সফল হওয়ার পর তোমাকে জানাবো। এই কথা বলে সে চলে যায়। পরের দিন সকালবেলা পেং চিনচিনের সঙ্গে দেখা করতে আসে। মুখটা একটু ভার। পেং বলে, গতকাল আমি এত হ্যান্ডসাম হয়ে গিয়েছিলাম, কিন্তু জুন, ও তো আমাকে একটু পাত্তা দেয়নি। চিনচিন একটু থমকে যায়। সত্যি? পেং দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর বলে, হ্যাঁ, জনের পাত্তা পাওয়ার জন্য এসব সাজগোজ, এসব চেষ্টা সব বেকার। ও কখনোই আমার ব্যাপারে কিছু ভাবে না। চিনচিন ধীরে বলে, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যাতে ও ভাবতে বাধ্য হয়। পেং মাথা ঝাঁকিয়ে বলে, তাহলে কি হবে? আমি আর এইসব করতে চাই না, এতে কোনো লাভ নেই। পরদিন চিনচিন আর সং এক মহিলার সঙ্গে দেখা করতে যায়। এই মহিলার 17 বছরের একটা মেয়ে আছে, কিন্তু মেয়েটি সম্পর্ক করছে এমন একজন ছেলের সঙ্গে যে বয়সে অনেক বড়। মহিলা চান তার মেয়ের সঙ্গে ওই ছেলেটার সম্পর্ক যেন শেষ হয়। তিনি চিনচিন আর সংকে অনুরোধ করেন ওরা যেন মেয়েটার সঙ্গে ছেলেটার ব্রেকআপ করিয়ে দেয়, কিন্তু চিনচিন আর সং তখনই রাজি হয় না। ওরা বলে, আমরা কেবল তখনই ব্রেকআপের সাহায্য করি যদি মেয়ে বা ছেলে নিজেই সেই সম্পর্ক থেকে বের হতে চায়। কোনো মা বাবার চাওতে আমরা সেটা করি না। তবু মহিলা অনেক টাকা দেওয়ার প্রস্তাব দেয়। বাইরে বের হওয়ার সময় চিনচিন হঠাৎ নিচে তাকিয়ে দেখে ওখানে পেং দাঁড়িয়ে আছে। পাশে পেং এর অফিসের এক কলিগ যে জুনের সঙ্গে ডেট করতে চায়। পেংকে ডেকে এনেছে যেন সে জুনকে রাজি করাতে পারে ওই ছেলের সঙ্গে একটা বিজনেস ট্রিপে যেতে। ঠিক তখনই সেই মহিলা যার মেয়ের ব্রেকআপ চাই হঠাৎই সেখানে এসে পড়ে। আর তার চেহারা দেখে বোঝা যায় এই লোকটাই তার স্বামী। কোনো কথা না বলে মহিলা তার স্বামীকে সোজা টেনে নিয়ে চলে যায়। উপরে দাঁড়িয়ে চিনচিন পুরো ঘটনাটা শুনতে পায়। বুঝে যায় এবার পিং একদমই সমস্যার মধ্যে পড়ে গেছে। ওকে এখন জুনকে বুঝিয়ে ওই ছেলের সঙ্গে একটা বিজনেস ট্রিপে পাঠাতে হবে। চিনচিন চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভেতরে ভেতরে কেমন যেন বিষণ্ণ লাগছিল, নিজের মনটাই খারাপ হয়ে যায়। ঠিক তখনই সং এসে চিনচিনকে জোরে টেনে বাইরে নিয়ে আসে। রাগে ফুঁসতে থাকে, তুই কি পাগল হয়ে গেছিস চিনচিন? তুই সেই মহিলার প্রস্তাবে রাজি হয়েছিস? আমরা তো একে অপরকে কথা দিয়েছিলাম কখনো কারোর সম্পর্ক জোর করে ভাঙবো না। চিনচিন ঠান্ডা গলায় বলে, তুই এসব নিয়ে এত ভাবিস না সং, আমি অনেক আগে সব ঠিক করে ফেলেছি। এই কথা বলে চিনচিন ওখান থেকে একা একা চলে যায়। এদিকে পিং নিজেই ভাবে, না, আমাকে মিস্টার জাংয়ের হয়ে কাজ করতেই হবে, এটা কোম্পানির জন্য ভালো হবে। সেদিন রাতে জুন তার গাড়িতে বসে মেকআপ করছিল। ঠিক তখনই হঠাৎ সেখানে এসে হাজির হয় পেং। জুন একটু চমকে যায়, তাকে দেখে বোঝা যায় সে অনেক ড্রিঙ্কস করে ফেলেছে। চোখ লাল, কথা অস্পষ্ট। পেং ধীরে বলে, আমি মিস্টার জাংয়ের সঙ্গে কথা বলেছেন, উনি চান তুমি তার সঙ্গে বিজনেস ট্রিপে যাও। তাতে করে আমাদের কোম্পানি অনেক বেশি ওয়েডিং প্ল্যানিং এর কাজ পাবে, অনেক বড় প্রজেক্ট আসবে। জুন কিছু না বলে হেসে ফেলে। পেংকে গাড়িতে উঠতে বলে। পেং জুনকে নিয়ে চলে যায় চিনচিনের কফি শপের সামনে। জুন বুঝে উঠতে পারে না এখানে ওকে কেন আনা হয়েছে। ঠিক তখনই পেং হঠাৎ জুনকে জড়িয়ে ধরে আবেগ ভরা গলায় বলে, প্লিজ জুন,
তুমি মিস্টার জাংয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও, এটা আমাদের সবার জন্য ভালো হবে। এই দৃশ্য দূর থেকে চিনচিন দেখে ফেলে। দুজনকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখে ওর বুকটা হঠাৎ কেমন যেন ভার হয়ে যায়, কিছুতেই চোখ ফেরাতে পারছিল না। এরপর যখন পেংয়ের ঘুম ভাঙে, দেখে সে অফিসের সোফায় শুয়ে আছে। পাশে বসে থাকা এক কলিগ বলে, তুমি অনেক বেশি ড্রিঙ্কস করেছিলে, তাই জুন তোমাকে এখানে রেখে গেছে। পেং থমকে যায়, না জানি কাল রাতে আমি কি ভুলভাল কাজ করেছি। পরদিন সকালেও পেং কিছুই মনে করতে পারছিল না, আগের রাতের কিছুই না। অন্যদিকে সংকে দেখা যায় নতুন জামা কাপড় পরে একদম ফ্রেশ আর হাসি খুশি মোডে প্রস্তুত হচ্ছে। কিন্তু চিনচিনের মনটা আজ খুব খারাপ। কাল রাতে জুন আর পেংকে যেভাবে জড়িয়ে ধরে থাকতে দেখেছে, তা যেন তার চোখে এখনো ঘুরছে। সং বারবার জিজ্ঞেস করে, তোর কি হয়েছে চিনচিন? কিন্তু চিনচিন চুপচাপ থাকে, একটা কথাও বলে না। সং কিছু না বলেই চলে যায়। চিনচিন নিজের মনে ভাবে, ওরা তো বলেছিল ওদের মধ্যে কিছু নেই, তাহলে কাল রাতে ওরা এমন করলো কেন? অন্যদিকে অফিসে কফি নিয়ে হাঁটছিল জুন, ঠিক তখনই ওর সঙ্গে দেখা হয়ে যায় সঙের। জুন একটু চিনে ফেলে সংকে, মনে পড়ে যায় এই ছেলেটাই তো সেদিন ওর বাড়ির সামনে এসেছিল। জুন জিজ্ঞেস করে, তুমি এখানে এই কোম্পানির ভেতরে কি করছো? সং তখন তার ক্যামেরা দেখিয়ে বলে, এটা আমার সাইড বিজনেস আর আমার একটা কফি শপ আছে। জুন আবার বলে, সব ঠিক আছে, কিন্তু তুমি এখানে কেন? তখনই সং এর মনে পড়ে যে ফ্ল্যাশব্যাকের সবকিছু। স্কুল লাইফ থেকে সং জুনকে পছন্দ করত, কিন্তু কখনো বলার সাহস পায়নি, কারণ তখন জুন ছিল অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে। জুন স্কুলের সঙ্গে চিনত না, কিন্তু আজ এত বছর পর সং ফিরে এসেছে ঠিক একই অনুভব নিয়ে। পরদিন চিনচিন ছদ্মবেশে চলে যায় একটি হসপিটালে, কারণ সে জানতে চায় সেই 17 বছরের মেয়েটির বয়ফ্রেন্ড যে অনেক বড়, সে আসলে কেমন মানুষ। চিনচিন জানতে পারে ওই ছেলেটি একজন ডাক্তার, আর হাসপাতালে গিয়ে একটা মহিলার কাছ থেকে শোনে এই ডাক্তারের একটা বাচ্চাও আছে। এই কথা শুনে চিনচিন তো অবাক। ঠিক তখনই হঠাৎ পেং এর মা কিছু আন্টিদের সঙ্গে হসপিটালে আসেন, কিন্তু সবার সামনে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন, অজ্ঞান হয়ে যান। চিনচিন দেরি না করে ছুটে যায় ওর দিকে, তাড়াতাড়ি করে নার্স ডাকায়, ভর্তি করায় হসপিটালে। এই খবর শুনে পেং তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। ডাক্তার জানায় এত ভয় পাওয়ার কিছু নেই, শুধু সুগার ফল করেছিল, এজন্য সে জ্ঞান হারিয়েছিল। সব ঠিক হয়ে গেলে পেং আর চিনচিন একসঙ্গে হসপিটালের বাইরে আসেন, কিন্তু চিনচিন তখনও পেং এর প্রতি একটু রুড। সে গতকাল জুনকে জড়িয়ে ধরা দৃশ্যটা ভুলতে পারছে না। পিং বুঝতেও পারছে না চিনচিন কেন এমন আচরণ করছে। চিনচিন কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে সং লুকিয়ে লুকিয়ে এখনো জুনের ওপর নজর রাখে। সঙ্গের মনে পড়ে যায় স্কুলের সেই দিনগুলো যখন সে জুনকে ভালোবাসতো, কিন্তু কিছুই বলতে পারতো না। জুন তখন অন্য একজন ছেলের সঙ্গে প্রেমে ছিল। সং পাশে থেকেও দূরের একজন হয়ে গিয়েছিল। এখন অনেক বছর পর সং এসে জুনের জন্য একটি ড্রেস পছন্দ করে নেয়। জুন ড্রেসটা হাতে নিয়ে বলে, তুমি আমাকে ফলো করছো তাই না? সং হেসে উত্তর দেয়, হয়তো আমি তো তোমাকে 10 বছর ধরে ফলো করছি। জুন হেসে ফেলে। ঠিক তখনই সং খেয়াল করে ও ভুল করে জুনের পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। লজ্জায় একেবারে মাটিতে মিশে যায় সে। সারা রাত ধরে একটাই চিন্তা, আমি কেন এমন করলাম। পরদিন অফিসে চিনচিন স্যুপ নিয়ে আসে পেংয়ের জন্য। পেংয়ের মা ওকে এই স্যুপ পাঠিয়েছে। পেংয়ের ডেস্কে দাঁড়িয়ে স্যুপ দিচ্ছিল চিনচিন। ঠিক তখনই সেখানে আসে জুন। ওদের দুজনকে একসাথে দেখে জুন জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? পেং হালকা হেসে বলে, ও আমার বন্ধু। এই কথা শুনে জুন থেমে যায়। হঠাৎ ওর মনে পড়ে এই মেয়ে তো সেই যে গতকাল তাদের জড়িয়ে দাঁড়ানো অবস্থায় কেমন রাগে চোখে তাকিয়েছিল। এদিকে চিনচিনও জুনকে দেখে গরম হয়ে ওঠে, কিন্তু পেং ঠিক তখনই চিনচিনকে নিজের কাছে টেনে নিয়ে বলে, ও আসলে আমার গার্লফ্রেন্ড। চিনচিন এক মুহূর্তের জন্য থমকে যায়, তারপর মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ ছড়িয়ে পড়ে। জুন তখন চিনচিনের দিকে তাকিয়ে বলে, তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। তারপর বলে, আজ রাতে আমি একজন ফটোগ্রাফারের সঙ্গে ডেটে যাব। অফিসের মিটিংটা তুমি সামলে নিও, ঠিক আছে? পেং মাথা নেড়ে বলে, অবশ্যই, চিনচিনের সঙ্গে আমি সব ম্যানেজ করে নেব। জুন ওখান থেকে চলে যায়। পেং তখন চিনচিনের দিকে তাকিয়ে হেসে বলে, স্যুপটা আনার জন্য থ্যাঙ্কস।
অবশ্য পেং আর চিনচিন পাশাপাশি বসে গল্প করছিল। চিনচিনের মুড তখন একদম দারুণ, কারণ আজই প্রথম জুনের সামনে পেং তাকে গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছে। রাত হয়ে যায়, জুন আজ ডেটে এসেছে একজন ফটোগ্রাফারের সঙ্গে, আর সেই ফটোগ্রাফার আর কেউ না, সং। চিনচিন আর পেং ওই রেস্টুরেন্টে উপস্থিত, চারজন একসাথে বসে। আসলে জুন মিথ্যে বলেছিল যে ওর মিটিং আছে, পেংকে ওখানে পাঠিয়ে দেয় কারণ সে চায় সবাই মিলে একসাথে সময় কাটাক। কিন্তু জুন জানে না সং আর চিনচিন আসলে কাজিন, আর জুন বাদে বাকি সবাই একে অপরকে খুব ভালো করে চেনে। তবুও জুনের সামনে সং আর চিনচিন এমন ভাবে আচরণ করে যেন ওরা একে অপরকে চেনে না। মনে মনে একে অপরকে গালাগাল করে যাচ্ছে, কারণ সং বলেনি যে সে জুনকে ভালোবাসে, আর চিনচিনও বলেনি যে সে এখন পেং এর গার্লফ্রেন্ড। জুন একটা দুষ্টু হাসি দিয়ে বলে, সং তো চিনচিনের বয়ফ্রেন্ড নয়, তাই না? ওকে তো কেবল বন্ধুর মতোই দেখাচ্ছে, আর পেং এর গার্লফ্রেন্ড হলো চিনচিন। তাহলে কিস করার অধিকার তো পেং এর আছে, তাই না? এই কথা শুনেই পেং আর চিনচিন দুজনেই চমকে যায়। এমন পরিস্থিতিতে কি করবে ওরা? কিন্তু পেং আর দেরি করে না, হঠাৎ চিনচিনকে সবার সামনে কিস করে বসে। চিনচিন তো একেবারে হতবাক, ভাবতেও পারেনি পেং এমনটা করবে। পাশে থেকে জুন আর সং ওরা বিস্ময়ে তাকিয়ে আছে। রাত গড়িয়ে যায়, পেং চিনচিনকে ওর বাসার সামনে পর্যন্ত পৌঁছে দেয়, তবে দুজনেই একটু লজ্জায় পড়ে যায় সেই কিসের ঘটনার জন্য। পেং তখন চিনচিনকে একটা ছোট গিফট দেয়, একটা ইলেকট্রিক শকার। চিনচিন অবাক হয়ে বলে, এটা কেন? পেং হেসে বলে, তুমি তো অনেক রিস্কি কাজ করো, বিপদে পড়লে এটা দিয়ে নিজেকে বাঁচাতে পারবে। চিনচিন তো খুব খুশি। ঠিক তখনই পেং বলে, আজ আমার জন্মদিন। চিনচিন অবাক হয়ে বলে, তুমি আমাকে আগেই বলনি কেন? আর তোমার জন্মদিনে তুমি আমাকেই গিফট দিচ্ছ? পেং হালকা হেসে বলে, কারণ আমি জন্মদিন পালন করি না। চিনচিন ধীরে বলে, হ্যাপি বার্থডে পেং। পেং জিজ্ঞেস করে, কালকে তুমি ফ্রি আছো? চিনচিন সাথে সাথে বলে, হ্যাঁ। পেং এর মুখে তখন একটা প্রশান্ত হাসি, সে গুড নাইট জানিয়ে চলে যায়। অন্যদিকে সং আর জুনকে দেখা যায় বাইরে গাড়ির পাশে। জুন অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, সং কিছুতেই ওকে ঠিকভাবে সামলাতে পারছে না। জুন বলে, তুমি আমাকে যেখানে খুশি নিয়ে চলো। আচ্ছা, তুমি কি পারবে আমাকে আকাশে নিয়ে যেতে? একটা সত্যি কথা বলো তো, তুমি আমাকে কেন ফলো করো সব সময়? সং কিছু না বলে চুপচাপ জুনকে জড়িয়ে ধরে, তারপর ওকে নিয়ে যায় জুনের বাসায়। সেখানে ওরা দুজনে একটু একটু করে কাছাকাছি চলে আসে। সং জুনকে কিস করতে যাবে, কিন্তু থেমে যায়, কারণ সে জানে জুন এখন স্বাভাবিক অবস্থায় নেই। জুন অনেক বেশি ড্রিঙ্কস করেছে, তবুও সং এর মনে চলতে থাকে একটাই যুদ্ধ, নিজেকে কন্ট্রোল করবে নাকি সেই আবেগে ফেসে যাবে। সেই রাতে সং ধীরে ধীরে একটা চাদর তুলে দেয় জুনের গায়ে, তারপর চুপচাপ ওর দিকে তাকিয়ে হালকা হেসে বেরিয়ে যায় ঘর থেকে। কিন্তু জুন তখনও জেগে, ও আসলে পরীক্ষা নিচ্ছিল সং আসলেই কেমন, ভালো কিনা, ভদ্র কিনা। আর সেই পরীক্ষায় সং পাশ করে গেছে। পরদিন সকালে চিনচিনকে দেখা যায় সুন্দর করে সাজছে, কারণ আজ পেংয়ের সঙ্গে ডেট। কিন্তু ঠিক তখনই পেংয়ের অফিস থেকে কল আসে, জরুরি কাজে যেতে হবে এক্ষুনি। এই খবর শুনে চিনচিনের মুখ শুকিয়ে যায়। পেংও মন খারাপ করে বলে, সরি চিনচিন, আমাদের আজকের ডেটটা ক্যান্সেল। চিনচিন ওর মন ভালো রাখার চেষ্টা করে, বলে, মন খারাপ করো না, পরে একদিন বেরোবো না হয়। কথাটা ঠিক বললেও সবচেয়ে বেশি মন খারাপ চিনচিনেরই হচ্ছিল। প্রথম ডেটে যদি ফেসতে যায়, কার মন ভালো থাকে? মোট ঠিক করতে চিনচিন একা চলে যায় একটা রেস্টুরেন্টে, কিন্তু চারপাশে যত দম্পতি সবাই যেন জোড়ায় জোড়ায়। চিনচিনের একা মনটা আরো খালি হয়ে যায়। এদিকে পেং এখনো অফিসে, রাত হয়ে গেল, ফাইল মিটিং শেষই হচ্ছে না। তখন চিনচিন রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ পেং এর অফিসের কিছু কলিগ চিনচিনকে দেখে বলে, চলো না, পেং এখন একাই অফিসে, ওকে দেখে আসো, তুমি গেলে পেং খুব খুশি হবে। এই শুনে চিনচিন ওখানে যায়, কিন্তু গিয়ে এমন কিছু দেখে যেটা একদমই আশা করেনি। চিনচিনের হঠাৎ উপস্থিতি দেখে পেং এমন ভান করে যেন সে অজ্ঞান হয়ে গেছে। চিনচিন আতঙ্কে পড়ে যায়, বলে, পেং চোখ খোলো প্লিজ। কোনো সারা শব্দ নেই। চিনচিন ওর শার্টের বোতাম খুলে সিপিআর দিতে শুরু করে। ঠিক তখনই পেং হেসে ওঠে। চিনচিন তো চমকে যায়, পেং আসলে পুরোটা নাটক করছিল। চিনচিন
রেগে যায়, বলে তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম, এভাবে কেউ মজা করে? পেং বুঝতে পারে চিনচিনের সত্যি অনেক খারাপ লেগেছে। সে কিছু না বলে মাথা নিচু করে থাকে। পরদিন কফি শপে চিনচিন আর সং বসে। সেই মেয়েটা আসে যার মায়ের অনুরোধে চিনচিন আর সং প্রেম ভাঙাতে এসেছিল। মেয়েটি বলে আমার বয়স 17 নয় 20, আর যাকে আমি ভালোবাসি সেই ডক্টরের একটা বাচ্চা আছে। হ্যাঁ, কিন্তু ওর স্ত্রী মারা গেছে। ও আমাকে সত্যি খুব ভালোবাসে, আমি তাকেই বিয়ে করতে চাই তাড়াতাড়ি। সব শুনে পেং হেসে ফেলে, বলে তোমাদের ভালোবাসা আমি সাপোর্ট করি, বিয়ে করো। মেয়েটা বলে থ্যাঙ্কস। এরপর ওখান থেকে উঠে চলে যায়। চিনচিন অবাক হয়ে বলে আমাকে থ্যাঙ্কস বললো কেন? পেং হেসে বলে কারণ আমি ওদের বিয়েতে বেস্টমেন্ট হতে রাজি হয়েছি। চিনচিন বলে তাহলে আমাকে কেন থ্যাঙ্কস বললো? পেং বলে কারণ তুমি হবে ব্রাইড মেড। চিনচিন তো পুরো অবাক। তারপর হঠাৎ মাথায় আসে চাইনিজ সংস্কারে যদি ব্রাইড মেড আর বেস্টমেন্ট একসঙ্গে থাকে তাহলে নাকি তাদের বিয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। চিনচিন এই কথা মনে পড়তেই লজ্জায় মুখ লাল করে ফেলে। এরপর একদিন পেং আর চিনচিন চলে আসে বিয়ের কস্টিউম শপে। ওরা বেস্টমেন্ট আর ব্রাইডমেড হওয়ার জন্য যে ড্রেসগুলো পরবে তা ট্রাই করছিল, কিন্তু ট্রাই করতে করতে নিজেদেরই যেন বড় কনে মনে হচ্ছিল। আয়নায় তাকিয়ে চিনচিনের চোখ বড় বড় হয়ে যায়। পেং হঠাৎ বলে বসে ভবিষ্যতে যদি সত্যি বিয়ে করি এরকমই দেখতে হবে, আংটিও পরাবো তোমায়। এই কথা শুনে চিনচিনের বুক ধরফর করে ওঠে। এমন কিছু ভাবেইনিও। পেং বলে আচ্ছা বিয়েতে একটা রিচুয়াল থাকে, কিস করতে হয়, সেটা তুমি পারবে তো? চিনচিন লজ্জায় সরে যায়। ও কিছু না বলেই সব থেকে বেরিয়ে পড়ে। পরে পেং চিনচিনকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। ওরা ঠিক করে ফেলে ড্রেস দুটো কিনবেই, আর কথা বলতে গেলে দুজনেরই মুখ লাল। এরপর চিনচিন বলে তুমি আজ রাতের ডিনারে এসো, আমি তোমার জন্য রান্না করব। পেং হেসে রাজি হয়ে যায়। চিনচিন এবার রান্নাঘরে ঢোকে জীবনে প্রথমবার। চুলার ধোয়া জাল লবণ সব গুলিয়ে একাকার। তবু সে চায় আজ পেং যেন খুশি হয়। অন্যদিকে পেং সেই শার্টটা পরে সেজে নিচে নামছিল, যেটা চিনচিন নিজে ওর জন্য পছন্দ করে দিয়েছিল। ঠিক তখনই জুন হঠাৎ এসে দরজা খুলে দেয়, আর পেং একেবারে নিচে পড়ে যায় ধাক্কা খেয়ে। এদিকে রাত গড়িয়ে যাচ্ছে। চিনচিন বসে বসে অপেক্ষা করছে কখন পেং আসবে। তখনই কলিং বেল বাজে। চিনচিন ছোটে দরজা খোলে, কিন্তু দরজার ওপাশে পেং নয়, ওর মা। চিনচিন তো অবাক, ওর মা তো কখনো খোঁজ নেয় না, শুধু টাকা চায়। মেয়ের খোঁজ নয়, রান্নার দেখে জিজ্ঞেস করে এত রান্না করছিস কেন? চিনচিন নিচু গলায় বলে আমি একটা ছেলেকে ভালোবাসি, আজ ডিনারে ও আসবে। ওর মা তখন রেগে বলে সব ছেলেই খারাপ, কারোর সঙ্গে প্রেম করবি না, আমি কিছুই মানবো না। এই বলে দরজাটা ঠেলে বেরিয়ে যায়। চিনচিন দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে পেং। ও ভেতরে আসে। চিনচিনের চোখে জল দেখে হতভম্ব হয়ে পড়ে। তুমি কাঁদছো কেন, কি হয়েছে চিনচিন? চিনচিন বলে আমি তোমার কে বলো তো? তুমি আমার কিছু জানো? আমার জন্মদিন, আমার পছন্দ অপছন্দ কিছুই জানো না, তাহলে এসেছো কেন? চোখের জল মুছতে মুছতেই চিনচিন দরজা বন্ধ করে দেয় পেং এর মুখের ওপর। পেং স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, হয়তো বোঝেও না চিনচিন কেন এমন আচরণ করলো। অন্যদিকে জুন হঠাৎ ওর চোখে পড়ে বিছানায় রাখা সেই টাইটা, সং এর টাই। স্মৃতিগুলো একে একে চোখে ভেসে ওঠে। সেদিন রাতে সং কত যত্ন করে ওকে আগলে রেখেছিল। জুন বুঝতে পারে সং আসলে খারাপ ছেলে নয়, বরং একটু বেশি ভালো। তাই সেই টাইটা ফেরত দিতে আর একটিবার দেখা করার অজুহাতে জুন চলে আসে সেই কফি শপের সামনে। কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে দেখে একটা মেয়ে বারবার সং এর সঙ্গে কথা বলার চেষ্টা করছে। সং তাকে একটু বার্তা দিচ্ছে না। সং বলে আমি কখনো তোমাকে ভালোবাসিনি, আমি ভালোবাসি অন্য কাউকে। এই কথা শুনেই জুনের মুখে হাসি ফোটে। মেয়েটার রেগে চলে গেলে সং দরজার কাছে বসে থাকে। ঠিক তখনই জুন এসে দাঁড়ায়, হাতে সেই টাইটেল। সং ওকে দেখে অবাক হয় না, বরং খুশি হয়। এরপর ওদের দুজনকে একসঙ্গে কিস করতে দেখা যায়। আর সেই মুহূর্তটা এতটাই রোমান্টিক যে আমার সাবস্ক্রাইবাররা পর্যন্ত লজ্জা পেয়ে যায়। পরদিন পেং চিনচিনের খোঁজ নিতে আসে কফি শপে, কিন্তু চিনচিন নেই সেখানে। আসলে চিনচিন তো এখন পেং এর সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তখন সং বুদ্ধি দেয় যদি ওকে সত্যিই ভালোবাসো তবে মনের কথা জানাও, একদম ইমোশনাল ভাবে, যেন হৃদয় ছুঁয়ে যায়। অন্যদিকে চিনচিন বাড়িতে বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে, ভাবছে পেং ফোন করবে কিনা। ঠিক তখনই পেং এর মা ফোন করে ডান্স ক্লাবে আসার কথা বলেন, আর ক্যাজুয়ালি জানিয়ে দেয় পেং নাকি বিজনেস ট্রিপে
যাচ্ছে। চিনচিন অবাক, পেং কিছুই বলেনি কেন। ফোন রেখে চিনচিনের মনটা একদম খারাপ হয়ে যায়। রাতে যখন চিনচিন রাস্তায় হাঁটছিল ও ভাবে 2 দিন হয়ে গেল পেং ফোন করেনি, ঠিক আছে আমি ওকে ভুলে যাব। ঠিক তখন জুন দেখা পায় চিনচিনের, জিজ্ঞাসা করে কি হয়েছে। চিনচিন তখন সব খুলে বলে পেংয়ের সাথে একটা বড়সড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আসলে সেদিন তার মায়ের কারণে তার মনটা খারাপ ছিল, এই জন্য সে পেংয়ের সাথে সেদিন রাতে ভালো ব্যবহার করতে পারেনি। জুন তখন শান্তভাবে বলে এইসব নিয়ে মন খারাপ করো না আর সবকিছু ঠিক করে ফেলো। এরপর সে ওখান থেকে চলে যায়, কিন্তু বাইরে গিয়ে একটা ছবি তোলে চিনচিনের আর সেটা পেংকে পাঠিয়ে দেয়। মেসেজ লেখে এই দেখো তোমার গার্লফ্রেন্ড একা বসে আছে মন খারাপ করে। অন্যদিকে পেং তখন গাড়িতে আটকে আছে, রাস্তা জ্যামে ভর্তি। আজ তো ক্রিসমাস। পেং ভাবে চিনচিনের সঙ্গে না থাকলে আজকের দিনটা কোনোই মানেই হয় না। অবশেষে পেং বিজনেস ট্রিপ থেকে ফিরে আসে সোজা চিনচিনের কাছে, আর চিনচিন ওকে দেখে তো একেবারে স্তব্ধ হয়ে যায়। সামনে দাঁড়িয়ে সেই ছেলেটা যার জন্য এত দিন ধরে অপেক্ষা করছিল। পেং একেবারে হিরোর মতো এসে দাঁড়ায় চিনচিনের সামনে, চোখে সরাসরি চোখ রেখে ও চায় চিনচিনকে কিস করতে, কিন্তু চিনচিন হাত দিয়ে থামিয়ে দেয়। তুমি কি করছো? চিনচিন রেগে যায়, গলা কাঁপে ওর। বলে তোমার সাহস হয় কি করে আমাকে পারমিশন ছাড়া কিস করতে আসার? 3 দিন হয়ে গেল একবার খোঁজও নাওনি, একটা কথাও বলনি, আর এখন হঠাৎ এসে কিস করতে চাও আমাকে? পেং মাথা নিচু করে বলে তোমার মন খারাপ তাই এসেছি দেখা করতে। চিনচিন তখন রাগে পেংয়ের পায়ে একদম জোরে একটা লাথি মারে আর চোখের জল চেপে ওখান থেকে চলে যায়। পরদিন সকাল চিনচিন বাড়ি থেকে বেরোচ্ছিল, হঠাৎ মনে হলো কেউ ওকে ফলো করছে। সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বের করে ফেলে সেই ইলেকট্রিক শকারটা। ফিরে তাকিয়ে দেখে পেং। চিনচিন না ভেবে ওটাতেই শক দিয়ে দেয়। পেং সঙ্গে সঙ্গে পড়ে যায়। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফেরে ঠিকই, কিন্তু গায়ে বেশ ব্যথা পেয়েছে। পেং এবার চিনচিনের রাগ ভাঙাতে চায়, বলে সেদিন যখন তুমি দরজা বন্ধ করে দিলে আমি চাইলে জোর করেই ঠুকতে পারতাম, কিন্তু আমি ভেবেছিলাম তুমি যদি সেটা খারাপ ভাবে নাও। চিনচিন এবার ঘরে ঠুকতে যাবে দরজা বন্ধ করতে, কিন্তু পেং এবার ওকে থামায়। দরজাটা কিছুতেই বন্ধ করতে দেয় না, বলে এইবার আমি তোমাকে যেতে দেব না চিনচিন। আগে ভুল করেছি, কিন্তু এবার নয়। আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। সেদিন আমার হঠাৎ মিটিং পড়ে যায় তাই দেরি হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলছি চিনচিন, আমি অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি, সেই জন্য অনেক 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 সরি। চিনচিন কিছু না বলে দরজাটা আবার বন্ধ করে দেয়, কিন্তু চোখের কোণে জমে থাকা জলটুকু জানিয়ে দেয় ও আসলে পেংকে ক্ষমা করে দিয়েছে, তবে লজ্জা পেয়ে কিছুই বলতে পারছে না। পেং বারবার দরজা খুলে দিতে বলে। চিনচিন ওর এমন করে ভেতরে ঢোকার ইচ্ছাটা দেখে অস্থির হয়ে হাসে নিজের অজান্তেই। অন্যদিকে সং ফিরে যায় সেই পুরনো স্কুলে, যেখানে একসময় জুন ওর জীবনের সব ছিল। ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে কল্পনায় ভেসে ওঠে সেই দিনগুলো। স্কুল ইউনিফর্ম পরা জুন আর এক কোণে দাঁড়িয়ে থাকা একমাত্র প্রেমে পড়া বালক সং। সেভাবে যদি সেদিন জুন আমার দিকে তাকাতো তাহলে হয়তো আমরা অনেক আগেই একসাথে হয়ে যেতাম, কিন্তু এইসব কিছুই এখন সঙ্গের কল্পনার গল্প। এদিকে চিনচিন ও সেই কফি শপের দেয়ালে লাগানো সব ছবি খুলে ফেলতে থাকে। যেসব প্রেম ভাঙানো ছিল ওর কাজ, সব স্মৃতি মুছে ফেলতে চায় চিনচিন। ও ঠিক করেছে এই ব্রেকআপ মাস্টারের জীবন ও আর বেছে নেবে না, কারণ এটা ভালো কাজ নয়। রাতে চিনচিন বাড়ি ফিরে দেখে ওর পুরো ঘরটাই সাজানো, ছোট ছোট লাইটিং, নরম নরম পুতুল, সাদা চাদরে মোড়ানো বিছানা, সবকিছু যেন সিনেমার মতো। চিনচিন হতবাক হয়ে তাকিয়ে থাকে। এগুলো সব পেং করেছে ওকে খুশি করার জন্য। তখনই ওর চোখ পড়ে একটা ফ্রেমে বাঁধানো ছবি, ও আর পেং একসাথে হাসি মুখে। চিনচিনের মুখে হাসি ফুটে ওঠে। পেং আস্তে আস্তে ঘরে ঢোকে। চিনচিন তাকিয়ে বলে তুমি আমার বাড়িতে আমি না থাকার সময় ঢুকলে কি করে? পেং হালকা হাসে। চাবিটা তো সং দিয়েছে। চিনচিনের মুখের রাগ যেন এক মুহূর্তে গলে যায়, তবুও জিদ করে বলে এই পুতুলটা সব থেকে কিউট। পেং কমল গলায় বলে তোমার থেকে বেশি কিউট এখানে কেউ নেই। চিনচিন মুখ ঘুরিয়ে নেয়, বলে আমার রাগ কিন্তু এত সহজে ভাঙছে না। হঠাৎ দরজায় কড়া নেড়ে ঢোকে চিনচিনের মা। চিনচিন তো একেবারে চমকে ওঠে। ও জানে তার মা মানেই সমস্যা। চোখ মুখ শক্ত করে মা বলে তোর কাজ ছিল ব্রেকআপ করানো, কিন্তু এখনো ওই ছেলের সঙ্গে আছিস? পেং উঠে দাঁড়ায়, বলে আমরা একে অপরকে ভালোবাসি।
এই কথাটাই যেন ঘি ঢালে আগুনে। চিনচিনের মা অপমান করে বলতে থাকে, এই মেয়ে কোনো কাজের না, লোক পটিয়ে টাকা রোজগার করে, ওকে কেউ কখনো ভালোবাসতে পারবে না। পেং স্তব্ধ। একটা মা নিজের মেয়ের সম্পর্কে এভাবে বলে কিভাবে? কিন্তু নিজেকে সে সামলে নেয়। সে বলে, আন্টি আপনি যাই বলুন, আপনার মেয়ে এই পৃথিবীর সব থেকে ভালো মেয়ে। আমি সেটা আপনাকে বোঝাতে চাই না, কারণ আমি জানি আমি ওকে ভালোবাসি। চিনচিনের মা আর কিছু না বলে চলে যায়। পেং তখন চুপচাপ চিনচিনের চোখের জল মুছিয়ে দেয়। চিনচিন কাঁপা কাঁপা গলায় বলে, কিছু না। কিন্তু ওর চোখে লেখা এই ভালোবাসা ওর জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। নেক্সট সিন, পেং এর মার জন্মদিন। পাড়ার আন্টিদের সঙ্গে হাসি মুখে বসে পেং এর মা, পাশে চিনচিন আর পেং। হাসি মিষ্টি আর ছোট ছোট মুহূর্তের মধ্যেই সবচেয়ে সুন্দর জন্মদিনটা কাটে। পরের দৃশ্যে আমরা চিনচিনকে ওর ঘরে দেখতে পাই। সে ফোন করে পেংকে ডাকে। সে বলে, একটা বাল্ব ভেঙে গেছে, একটু দেখে যাও। পেং এসে দেখে ওর আসার কারণ আসলে কিছু আলাদা। চিনচিন শুধু চায় একটু সময়, শুধু পেং আর চিনচিন একসাথে কাটানোর জন্য। হালকা আলো, নরম পরিবেশ। পেং আস্তে করে চিনচিনকে কিস করে। ওদের প্রথম রোমান্টিক কিস, নরম ধীর কিন্তু গভীর। পরদিন সকালে পেং এর মা বাজার থেকে ফিরে আসে। দেখে চারপাশে অনেক ছবি টাঙানো। সব ছবিতে চিনচিন আর অনেক ছেলেরা এক একজনকে জড়িয়ে হাসি মুখে ক্লোজ রয়েছে। মাথা ঘুরে ওঠে ওনার। এই মেয়েটা তো ছেলেদের নিয়ে খেলছে। মাথা নিচু করে পেং এর মা ফোন করেন পেংকে। তিনি ফোন করে বলেন, এই মেয়ের চরিত্র ঠিক না, তুমি ওকে বিশ্বাস করো না। এদিকে পেং আসে চিনচিনের কাছে। এইসব ছবি তার মা দেখে ফেলেছে এটা জানায়। চিনচিন শান্তভাবে বলে, আমি আন্টিকে গিয়ে সব সত্যিটা জানিয়ে দেব। পেং চিনচিনের চোখে চোখ রাখে, বলে, আমি তোমার সঙ্গে যাব, একসাথে বলবো সব কথা, চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। চিনচিন একটু চুপ করে থাকে, তারপর এক টুকরো হাসি আসে তার মুখে, কারণ ও জানে যে কোনো অবস্থায় সে তার পাশে রয়েছে। এরপর সেই লোকটাকে দেখা যায় যে লোকটার কাছে প্রস্টিটিউট সেজে এসেছিল চিনচিন। আসলে সেই লোকটা জানতে পেরেছে চিনচিন আর সং নামের একটা ছেলে এই সব কিছুর পেছনে রয়েছে, আর সেই জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল সে চিনচিনের নামে বদনাম করবে। এই জন্য সে চিনচিনের ছবিগুলো সবকিছু পেং এর মায়ের সামনে এভাবে লাগিয়ে দিয়েছে যাতে সবাই তাকে খারাপ ভাবে। তো এবার চিনচিন ভয়ে ভয়ে আসে পেং এর মায়ের বাসায়। সে ভাবে সে আজকে সব সত্যি বলবে। চিনচিন মাথা নিচু করে সবকিছু বলে দেয়, নিজের ব্রেকআপ মাস্টার পরিচয়, ভুল বোঝাবুঝি আর নিজের ভুলগুলো স্বীকার করে। পেং এর মা কিছুক্ষণ চুপ থাকে, তারপর মৃদু হেসে বলে, আমি আমার ছেলের চোখে তোমাকে দেখেছি, তোমাদের ভালোবাসার মাঝে কিছুই বাধা হতে পারবে না। চিনচিন কেঁদে ফেলে। সে বলে, আমি তো কখনোই আমার মায়ের কাছ থেকে ভালোবাসা পাইনি। আপনি যেভাবে আমার মা হয়ে আমাকে ভালোবাসা দিলেন, এই ভালোবাসার প্রতিদান আমি আপনাকে সারা জীবন দিব। এরপর দুজন মিলে বসে গল্প করে হাসেন। চিনচিন যেন একটা নতুন পরিবার খুঁজে পায়। পরের দিন সকালে পেং এর বাসায় চিনচিন চোখ মেলে দেখে পাশেই শুয়ে আছে পেং। কাল রাতে দুজন একই বাড়িতে ছিল, নিঃশব্দ নিরাপত্তায়। পেং হাসি মুখে বলে, চলো তোমাকে একটা সারপ্রাইজ দেখাই। চিনচিন চমকে উঠে বসে, কি সারপ্রাইজ? পেং ধীরে ধীরে পকেট থেকে বের করে একটা ছোট্ট বাক্স। খুলতেই একটা আংটি। সে বলে, এই আংটিটা আমি অনেকগুলো দোকানে খুঁজে তোমার জন্য এনেছি, তোমার পছন্দ হয়েছে তো? চিনচিন একটু দুষ্টু হেসে বলে, যদি বলি পছন্দ হয়নি? পেং বলে, তাহলে আমি আরো দোকান ঘুরে সবচেয়ে বেস্ট আংটিটা তোমার জন্য আনবো, কারণ তুমি আমার জীবনের সব থেকে সুন্দর জিনিস, তোমাকে তো আর কম সুন্দর জিনিস দেওয়া যায় না। চিনচিন একেবারে নির্বাক হয়ে যায়। পেং যে তাকে এতটা ভালোবাসে এটা সে বুঝতে পারেনি। আর সে এবার মনে প্রাণে বিশ্বাস করে পৃথিবীর মধ্যে এই মানুষটা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। পেং ধীরে ধীরে চিনচিনের আঙুলে সেই সুন্দর আংটিটা পরিয়ে দেয়। চিনচিনের চোখ জোড়া আনন্দে ভরে ওঠে। এই ছোট্ট আংটির মধ্যে যেন পুরো পৃথিবীর ভালোবাসা লুকিয়ে আছে। দুজনেই একে অপরকে আবার কিস করেন। এদিকে জুন অপেক্ষা করছে আজ সং এর সঙ্গে প্রথম একসাথে সিনেমা দেখতে এসেছে সে। হঠাৎ সিনেমার স্ক্রিনে ভেসে ওঠে, তুমি কি আমাকে বিয়ে করবে? সেই মুহূর্তে স্টেজে দেখা যায় সংকে, স্কুল ড্রেসে, হাতে গিটার, মুখে হাসি। জুন তো অবাক, এই ছেলেটা এত স্পেশাল প্ল্যান করেছে। সং এগিয়ে আসেন, বলে, 18 বছর বয়সেই তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম, কিন্তু সাহস হয়নি। জুন মুচকি হেসে বলে, তুমি এখন হ্যান্ডসাম বলেই সাহসটা পেয়েছো? সং বলে, হ্যাঁ, আর এই আংটিটা আমি তোমার জন্য বানিয়েছি। এই রিং আমি যাকে পরাবো তার সঙ্গে সারা জীবন থাকবো, প্রমিস। জুন হাত বাড়িয়ে দেয়, বলে, তাহলে আর দেরি কেন, পরিয়ে দাও। সং হাঁটু গেড়ে বসে পড়ে আর পরিয়ে দেয় সেই আংটি। দুজনেই আরেকবার কিস করে আর বোঝাই যায়
এদেরও লাইন ক্লিয়ার হয়ে গেল। এদিকে দেখা যায় পেং আর চিনচিনকে ওরা এসেছে সেই জায়গায় যেখানে প্রথমবার তাদের দেখা হয়েছিল। পেং হালকা হেসে বলে, সেদিন তো গলায় বরফ আটকে গিয়েছিল, তুমি যদি না এসে আমাকে বাঁচাতে তাহলে আজ আমি থাকতাম না। চিনচিন হেসে বলে, সেদিনের কথা মনে করিয়ে আর বোকা বানিও না প্লিজ। তারপর শুরু হয় ওদের নতুন স্বপ্নের কথা, বিয়ের প্ল্যান, নতুন বাড়ি, কটা গাড়ি থাকবে, বেডরুমে কেমন আলো থাকবে, সবকিছু। পেং মুচকি হেসে বলে, আমি তো ওয়েডিং প্ল্যানার, আমার নিজের বিয়েটা তো আমি পারফেক্ট ভাবেই প্ল্যান করব। আর সেই কথাতেই পেং চিনচিনকে কিস করে। আর এটাই ছিল এই গল্পের শেষ দৃশ্য। আর এ থেকে আমরা বুঝতে পারি এটা শেষ দৃশ্য হলেও এখন থেকে তাদের মধ্যে নতুন একটা গল্প শুরু হবে, মানে হচ্ছে বিয়ের পরের জীবনের গল্প। আর এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আজকের গল্পটি সেটা কমেন্ট করে আমাকে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।